একজন জার্নালিস্ট যে নিজের চোখের সামনে একটা খুন হতে দেখেছে, কিন্তু সমস্যা হলো পরের দিন সকালে কেউই সেই খুনের কথা বিশ্বাস করে না। একটা বিলাসবহুল ইয়ট, একটা রহস্যময় পার্টি, আর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। কি হয়েছিল সেই রাতে? সত্যিই কি খুন হয়েছিল, নাকি সবটাই ছিল এক ভয়ঙ্কর ভুল? আজকের মুভি দ্য উম্যান ইন কেবিন 10। লরা লো ব্ল্যাকলক একজন জার্নালিস্ট অফিসে আসে এবং তার এক কলিগকে একটা মার্ডারের গল্প বলতে শুরু করে। যে মার্ডারের ঘটনাটা তার চোখের সামনে ঘটে গেছে। সে বলে এক ব্যক্তি একজন মহিলাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে এবং সেই মহিলা তাকে সত্যিটা বলতে চেয়েছিল। এরপর সে তাকে আরও বলে তার কাছে একটা ইনভিটেশন এসছে অ্যানি ল্যাংস্টিড নামের একটি মহিলার কাছ থেকে, যে একজন বিলিয়নিয়ার। এই মহিলার স্টেজ 4 ক্যান্সার ধরা পড়েছে। তার স্বামী তার নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তারা তাদের বোর্ড মেম্বার্সদেরকে নিয়ে একটা ইয়টে করে ঘুরতে বেরোচ্ছে। আর সেই মহিলা চায় সে যেন সেখানে পার্টিতে জয়েন করে এবং তার সম্বন্ধে কিছু লেখে। লরা পরের দিন সেই পার্টিতে চলে যায়। প্রথমে সে লজ্জায় পড়ে যায়, তাদের কিছু নিয়মে ভুল হয়ে যায়। প্রথমে তার সাথে কথা হয় বিলিয়নিয়ার রিচার্ডের এক পুরনো বন্ধু ডক্টর রবার্ট মেহতার সাথে। এই ব্যক্তি তাকে বলে সে আসলে একজন ডাক্তার, কিন্তু যেদিন থেকে অ্যান অসুস্থ হয়েছে সেদিন থেকে সে তাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এই ইয়টে লরার পরিচিত বলতে একজনই ছিল, আর সেটা হলো একজন ফটোগ্রাফার বেন মর্গান। এরপর সে হাইডি নামের এক মহিলার সাথে দেখা করে। কিছু সময় বাদে প্রত্যেকের সাথে দেখা করে বিলিয়নিয়ার রিচার্ড। সে বলে কালকে তার স্ত্রী তাদের সাথে মিটিং করবে এবং এরপর তাদেরকে একটা সারপ্রাইজ দেয়, আর সেটা হলো ড্যানির সাথে প্রত্যেকের পরিচয় করায়। এই ব্যক্তি ব্যাগে করে ড্রাগ নিয়ে এসেছিল। এরপর লরা তার রুমে যায় এবং সুন্দরভাবে সেজেগুজে সে বাইরে বের হয় এবং তখনই সে বেনকে দেখতে পায় অন্য একটি মেয়ের সাথে। এরপর সে যখন পার্টিতে যায় সেখানে প্রত্যেকের চাইতে তার ড্রেস খুব সুন্দর থাকে এবং এতে সে আনকমফোর্টেবল ফিল করে। পার্টি শেষে লরা এনের সাথে দেখা করে এবং দেখতে পায় তার শরীর খুবই অসুস্থ। তার মাথার সব চুল পড়ে গেছে এবং সেই মহিলা তাকে বলে আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম, কিন্তু এরপর সে কিছু বলবে তখনই তার কাশি শুরু হয়ে যায়। এরপর সে লরাকে একটা লেখা পড়তে দেয়, যে লেখাটা সে বক্তৃতায় বলবে, কারণ ক্যান্সারের কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং সে বক্তৃতা দেওয়ার জন্য স্ক্রিপ্ট তৈরি করেছে। লেখা পড়ে লরা জানতে পারে এই মহিলা তার সমস্ত কিছু দান করে দিয়েছে এবং সে তাকে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করেছে, কিন্তু সে শুধু এটুকুই বলে এটাই তার শেষ ইচ্ছে। লরা তাকে এটুকুই বলে সে তাকে অবশ্যই হেল্প করবে এবং এরপর সে বেরিয়ে আসে এবং দেখা হয় বেনের সাথে। রাতে ঘুমানোর পর লরা হঠাৎই জেগে ওঠে একটা দুঃস্বপ্ন দেখে এবং তারপরে সে যখন রুমের বাইরে আসে সে একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। সে ইয়ট থেকে বাইরে তাকায় এবং তখন দেখতে পায় জলের মধ্যে একটা মেয়ে পড়ে গেছে। একইভাবে সে পাশে রক্তের দাগ দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সিকিউরিটিদের কল করে এবং জানায় কেবিন 8 থেকে কেউ জলে পড়ে গেছে। ক্যাপ্টেন জন এই খবর পেতেই সঙ্গে সঙ্গে মেয়েদের সিগন্যাল দিয়ে দেয়। লরা ঘটনাটা ভালোভাবে বুঝিয়ে বলে। সে তাকে বলে যে মেয়েটিকে সে দেখেছে তার মতনই লম্বা ছিল এবং তার মাথার চুল ব্রাউন কালারের ছিল এবং সে বাথরুম থেকে বেরিয়েছিল। ক্যাপ্টেন জন তাকে বোঝায় সে যে কেবিনের কথা বলছে সেই কেবিনটা প্রথম থেকেই ফাঁকা ছিল এবং তারা প্রত্যেকটা মেম্বারের লিস্ট চেক করেছে এবং দেখেছে তাদের মধ্যে কেউই মিসিং নেই। তখন লরা বাইরে সেই রক্তের দাগ দেখাতে নিয়ে যায়, কিন্তু বাইরে যেতে সে দেখে সেখানে আর রক্তের দাগ নেই। ক্যাপ্টেন জন তার মেয়েদের সিগন্যাল বন্ধ করে দেয় এবং এরপর যে যার রুমে চলে যায়। সকাল হতে লরা আরও একবার রিচার্ডের সাথে দেখা করে এবং সে বলে কেবিন নাম্বার 10-এ যে ঘটনাটা ঘটেছিল সেটা সত্যি ছিল। সে বলে সেটা তাদের যাত্রীর মধ্যে কেউ না হলেও ক্রু মেম্বারদের মধ্যে অবশ্যই হবে। রিচার্ড অবশেষে প্রত্যেকটা ক্রু মেম্বারকে এক জায়গায় জড়ো করে এবং তাদের সাথে লড়ার পরিচয় করায়। লরা এদের প্রত্যেককে দেখার পর সে বুঝতে পারে এদের মধ্যে কেউই নয়। রিচার্ড তাকে বোঝায় তুমি একজন জার্নালিস্ট এবং জার্নালিস্ট এমনটাই করে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তারা নতুন ঘটনা খোঁজার জন্য সব রকম চেষ্টা করে। লরা একদম চুপ হয়ে যায়, কোনো রকম উত্তর দেয় না। সে তার রুমে ফিরে আসে। সকাল হতেই সে বেনের তোলা সেই ফটোগুলো চেক করে এবং তার মধ্যে সে একটা ফটো খুঁজে পায়, যে ফটোটা সেদিন জলের মধ্যে পড়ে যাওয়া মেয়েটির মুখের সাথে একদম মিলে যায়। বেন তাকে বোঝায় এই ফটোটা এখানকার না, এটা অন্য একটা পার্টি থেকে তোলা। কিন্তু লরা সেই ফটোটা একটা ছবি তুলে নেয় এবং তারপর সোজা রিচার্ডের সাথে দেখা করে। সে তাকে ছবিটা দেখায় এবং বলে এটাই ছিল সেই 10 নম্বর কেবিনের মেয়েটি যে জলের মধ্যে পড়ে গিয়েছে। রিচার্ড জিজ্ঞাসা করে এই ফটোটা কার? তখন বেন বলে এটা হচ্ছে মে মাসে অ্যাডামের একটা পার্টিতে সেই ফটোটা তুলেছে। লরা অ্যাডামকে জিজ্ঞাসা করে মেয়েটি কে? তখন অ্যাডাম বলে সে অনেক পার্টি করে থাকে এবং এখন সে মনে করতে পারছে না। তখন রবার্ট তাকে বলে কিছুদিন আগে সে একটা নিজের চোখের সামনে একটা মার্ডার হতে দেখেছিল
যেখানে একটা মহিলাকে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। সে বলে এই মার্ডার দেখার ফলে সে উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে এবং কেবিন 10-এর ঘটনাটা এক ধরনের স্বপ্ন। এখানে বসে থাকা কেউই লরার কথা বিশ্বাস করে না। এরপর লরা যখন বাথরুমে স্নান করছিল, ঠিক তখনই কেউ একজন তার বাথরুমের দরজায় টপ কথাটা লিখে চলে যায়। সে দরজা খোলে এবং কাউকেই দেখতে পায় না। সে দেখতে পায় একজন মহিলা কর্মচারী যে সেখানে কাজ করছিল। সে তাকে জিজ্ঞাসা করে এবং তখন সেই মহিলা জানায় এখানে কেউই আসেনি। লরা লক্ষ্য করে এখানে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। সে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন জনের কাছে চলে যায় এবং সে সিসিটিভি ফুটেজ দেখাতে বলে, কিন্তু ক্যাপ্টেন তাকে বলে যখন গেস্টরা এখানে চলে আসে তখন তারা সিসিটিভি বন্ধ করে দেয় এবং এটা প্রাইভেট জাহাজে একটা সাধারণ ব্যাপার। লরা এরপর সেই কেবিন নাম্বার 10-এ যাওয়ার জন্য জাহাজ থেকে ঝুলে কেবিন 10-এ লাফ দেয় এবং সেখানে বাথরুমে গিয়ে সে গোল্ডেন কালারের মাথার চুল খুঁজে পায়। সে সেটা নিয়ে বেনকে দেখায় এবং বলে এই জাহাজে এটাই প্রথম যাত্রা এবং ক্যাপ্টেনের মতে সেই কেবিনে কেউই ছিল না। যদি তেমনটা হয় তবে সেখানে এই মাথার চুল পাওয়া যেত না। তাই লরার মতে এই মাথার চুল যার সেই জলের মধ্যে পড়ে গেছে। বেন তাকে বোঝায় এই জাহাজে যারা রয়েছে তারা সব নামকরা এবং বড় বড় লোক, তাই এদের সাথে পাঙ্গা নেওয়া মোটেও ঠিক হবে না। এরপর এই জাহাজের প্রত্যেকে যখন ছোট্ট একটা বোট করে সমুদ্রে হুইল দেখতে বের হয় তখন লরা স্টাফদের সাথে দেখা করে এবং বেনের ল্যাপটপ থেকে তোলা ছবিটা তাদেরকে দেখায় এবং জিজ্ঞাসা করে তারা কি কেউ এই মেয়েটিকে দেখেছে। এরা এক কথায় উত্তর দেয় না, তারা কখনোই এই মেয়েটিকে দেখেনি। এরপর লরা তাদেরকে জিজ্ঞাসা করে যদি কোনো একটা মানুষকে স্টাফদের কাছ থেকে লুকিয়ে এখানে নিয়ে আসা হয় তবে সেটা কতটা কঠিন বা কতটা সহজ। স্টাফদের একজন তাকে পরিষ্কারভাবে বলে দেয় এই ধরনের আলোচনা সে তার সাথে করতে পারবে না। সে এই রুম থেকে বেরিয়ে যায় এবং তখনই তার সাথে দেখা হয় ডক্টর রবার্টের। সে তাকে জিজ্ঞাসা করে সে কেন বাকিদের মতো হুইল দেখতে যায়নি। লরা তাকে বলে তার ঠান্ডা মোটেও পছন্দ না, তাই সে যায়নি। এরপর ডাক্তার তাকে জিজ্ঞাসা করে এই রুমটা স্টাফদের, তবে সে এখানে কি করছে, কিন্তু লরা মিথ্যে কথা বলে। সে শুধু এটুকুই জানায় সে এখানে ঘুরতে এসছে। এরপর ডাক্তার অ্যানের সাথে দেখা করতে তার রুমে চলে যায়। লরা এখান থেকে সোজা তার রুমে চলে যায় এবং সেখানে সে একটা বোতাম খুঁজে পায়। লরা এরপর বাইরে চলে যায় এবং বেন ছবি তুলছিল। সে সেটা মন দিয়ে দেখতে থাকে এবং তখনই কেউ একজন পিছন থেকে তাকে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয় এবং ওপরটা কভার দিয়ে আটকে দেয়। লরা জলের মধ্যে আটকে পড়ে এবং সে চিৎকার করতে থাকে এবং রুমের ভিতরে যারা টিভি দেখছিল তারা হঠাৎই জলের মধ্যে লরাকে দেখতে পায় এবং শেষ মুহূর্তে তারাই লরাকে বাঁচিয়ে নিয়ে আসে। বেন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জলের মধ্যে পড়ে গেল। লরা তাকে বলে কেউ একজন তাকে ধাক্কা দিয়েছে। ডাক্তার রবার্ট তাকে জিজ্ঞাসা করে কেউ তাকে মারতে কেন চাইবে। তখন সে লক্ষ্য করে ডাক্তারের জামায় একটা বোতাম নেই। সে বুঝতে পারে এই ব্যক্তি তার রুমে গিয়েছিল। লরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে তার জিনিসপত্রগুলো কোথায় যেগুলো সে ওয়াশ করতে দিয়েছিল। তখন একজন গার্ড তাকে জানায় সেটা ওয়াশরুমে ওয়াশ হচ্ছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে ওয়াশিং মেশিন থেকে তার জামাকাপড় বের করে চেক করতে শুরু করে দেয়, কিন্তু অনেক খোঁজার পরও সে তার একটা জিপলক ব্যাগ খুঁজে পায় না। মহিলা স্টাফ তাকে বলে তার এই জিনিসগুলোর মধ্যে কোনো জিপলক ব্যাগ ছিল না। লরা এখন কাউকেই বিশ্বাস করাতে পারে না। সে বেনকে বলে যে ব্যক্তি এটা করেছে সে সবার প্রথমে তার জ্যাকেটের তল্লাশি নিয়েছিল এবং সেখানে একটা জিপলক ব্যাগের মধ্যে সেই ব্রাউন কালারের মাথার চুল রাখা ছিল এবং সেটা এখন আর নেই। লরা এখন বেনকে সন্দেহ করে কারণ এই মাথার চুলের সম্বন্ধে একমাত্র সেই জানত। এই ঘটনা ঘটার ফলে এই জাহাজে থাকা ড্যানি নামের এক ব্যক্তি বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিচার্ড তাকে বোঝায় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই ব্যক্তি তাকে বলে তার সন্দেহ হচ্ছে এখানে কিছু একটা খারাপ ঘটতে চলেছে এবং এরপর সে চলে যায়। রাত হলে লরা যখন তার রুমে ছিল ঠিক তখনই দরজার ছোট্ট ফুটো দিয়ে বাইরে কাউকে দেখতে পায়। সে বাইরে বের হয় এবং কিছু একটা চলে যেতে দেখে। সে স্পষ্টভাবে দেখতে পায় না। সে চিৎকার করে বলে যে চলে যাচ্ছ সে দাঁড়িয়ে যাও, কিন্তু সে দাঁড়ায় না। লরা পিছন পিছন এগিয়ে যায় এবং পৌঁছায় এই জাহাজের একদম নিচের ঘরে, যেখানে কেউ সাধারণত যায় না, এবং সেখানে গিয়ে সে এক মহিলাকে দেখতে পায় যার মাথার চুল ব্রাউন রঙের এবং সে লক্ষ্য করে এই মেয়েটিকে সে সেদিন জলের মধ্যে পড়তে দেখেছিল। লরা এক এক করে সব রকম সত্যি কথা তাকে বলতে শুরু করে, যেমন সেই মাথার চুল যেটা সে বাথরুমে পেয়েছিল এবং সেই রক্তের দাগ। কিন্তু এই মহিলা তাকে বলে সে যেন চুপ হয়ে যায়, নয়তো সে তাকে মেরে ফেলবে। লরা চুপ থাকে না। সে সত্যিটা জানার জন্য তাকে চেপে ধরে। যখন সে তার মাথার চুলে হাত দেয় তখনই সত্যিটা বেরিয়ে আসে। তার মাথার চুল আসলে ফলস এবং এটা হলো রিচার্ডের স্ত্রী অ্যান। অ্যান সঙ্গে সঙ্গে লরাকে ধাক্কা মারে এবং পেছনের লোহাতে ধাক্কা খেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর মেয়েটি তাকে এই রুমের মধ্যে বন্দি রেখে গেটে তালা দিয়ে এখান থেকে চলে যায়।
লরার যখন জ্ঞান ফেরে সে ওপরের দরজা খোলার জন্য সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, কিন্তু সে দরজা পর্যন্ত পৌঁছাতে পারে না এবং সে নিচে বসেই চিৎকার করতে শুরু করে দেয় এবং এতেও কোনো কাজ হয় না। সকাল হতে অ্যান আবারও ফিরে আসে এবং গেটের দরজা খুলে দেয়। লরা তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে, কারণ তার বিশ্বাস সে অ্যান নয় এবং এটা সে তখন বুঝতে পেরেছে যখন তার সাথে সে কথা বলেছিল এবং অ্যান ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে সেটা বলেনি এবং একইভাবে তার সাথে দেখা করার কথা বলেছিল, কিন্তু সে সেটা উল্লেখ করেনি। লরা তাকে জিজ্ঞাসা করে সে জলের মধ্যে পড়ে গিয়েছিল, সে কি তাহলে অ্যান ছিল এবং তারপর থেকেই তুমি অ্যান হওয়ার অভিনয় করে যাচ্ছ, এটা কি সত্যি? মহিলা তখন বলে তার এমনটা করার কখনো কোনো ইচ্ছে ছিল না। লরা তাকে জিজ্ঞাসা করে সেই রাতে সে ঘরের মধ্যে যে আওয়াজটা শুনতে পেয়েছিল সেটা কার ছিল। এই মহিলাটি কাঁদতে শুরু করে দেয়। এরপর মহিলাটি পুরো গল্পটা ভালোভাবে বলতে শুরু করে। সে বলে তাকে এক রাতের জন্য অ্যান হওয়ার অভিনয় করতে হতো এবং এমনটা রিচার্ড তাকে বলেছিল এবং সে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে অ্যানের মুখের মতো দেখতে ঠিক একই রকম মুখ ফেসবুক থেকে খুঁজে বের করে এবং সেটা হয় সে নিজেই, এবং তারপর তাকে লন্ডনের একটা পার্টিতে ইনভাইট করে এবং সেখানকার পুরো খরচটাই সে নিজেই দেয় এবং সে তাকে জানায় সে এই কাজটা করলে অনেক টাকা পাবে, কিন্তু শর্ত একটাই, সবার এটাই মনে হতে হবে যে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা খুব বেশি রয়েছে এবং তাকে তার স্ত্রীর অভিনয়টা করতে হবে। এবং যখন সে এই জাহাজে আসে এবং এক রাতের জন্য সে রিচার্ডের ঘরে যায়, ঠিক তখনই আসল অ্যান রুমে প্রবেশ করে এবং তাদেরকে একসাথে দেখে ফেলে। অসুস্থ অ্যান এই সব কিছু দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তখন রিচার্ড তাকে থামানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে ঘরের একটা ছবি পড়ে যায় এবং সেই আওয়াজটাই সে ঘর থেকে পেয়েছিল। এরপর যখন মেয়েটি রাজি হয় না, ঠিক তখনই রিচার্ডকে একটা ধাক্কা দেয় এবং মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। রিচার্ড এরপর এই অজ্ঞান অবস্থায় পড়ে থাকা অ্যানের শরীরটা সমুদ্রের জলে ফেলে দেয় এবং এই মহিলা তাকে আরও বলে সে শুধুমাত্র তার ছোট্ট মেয়ে সন্তানের জন্য এই কাজে নেমেছে, সে তার মেয়েকে খুব ভালোবাসে। লরা তখন তার আসল নাম জিজ্ঞাসা করে এবং তখন গিয়ে মহিলা তাকে জানায় তার নাম ক্যারি। লরা তাকে বোঝায় রিচার্ড তাকে ইউজ করছে এবং সে যদি কন্ট্রাক্টে সাইন করে ফেলে এবং সমস্ত প্রপার্টি তার নামে করে দেয়, তারপর সে তাকে মেরে ফেলবে, কারণ আসল অ্যানকে অজ্ঞান করা থেকে জলে ফেলা পর্যন্ত সবই সে দেখেছে এবং সেই একমাত্র প্রমাণ। তাই সে প্রমাণ লোপাট করার জন্য অবশ্যই চেষ্টা করবে। তাই সবচেয়ে বেটার হয় আমরা যদি একসাথে কাজ করি, কারণ রিচার্ড তাকেও মারতে চায়। ক্যারি কোনোরকম উত্তর না দিয়ে সে আবারও ওপরে চলে যায়। ওপরে আগের থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল এবং অ্যানের দেরি করে আসাতে রিচার্ড রেগে যায়। এরপর রিচার্ড ডক্টর রবার্টের সাথে দেখা করে। রিচার্ড তাকে পরামর্শ দেয় তাদের কাজ হয়ে গেলে সেজন্য এই মেয়েটিকেও ওষুধ দিয়ে মেরে ফেলে। ডাক্তার প্রথমে রাজি হয় না। সে বলে আসল অ্যানকে ওভারডোজ দিত, কারণ সে এমনি অসুস্থ ছিল, তাই সেটা তার মতে ঠিক ছিল এবং এই মেয়েটি মোটে অসুস্থ নয়, তাই সে তাকে ওভারডোজ দিতে চায় না। তখন রিচার্ড মনে করায় যখন তার ফাঁসি হয়ে যাচ্ছিল তখন সে তাকে বাঁচিয়েছে, তাই এবারও তাকে বাঁচাতে হবে। এইসব কথা লুকিয়ে ক্যারি শুনে ফেলে। সে লরার সাথে দেখা করে। লরা তাকে বোঝায় তাকে পুলিশের কাছে যেতে হবে এবং এইসব কিছু বলতে হবে, কিন্তু ক্যারি বলে সে এমনটা করতে পারে না। যদি করতে চায় তবে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেবে। তাই সে এখন যেটা করতে পারে সেটা হলো প্রপার্টির কাগজপত্র সই করতে পারে এবং সেই সই ঠিক 2 ঘন্টা পরই করতে হবে। লরা তাকে বোঝায় সে যতক্ষণ সই না করবে ততক্ষণ সে সুরক্ষিত থাকবে এবং সই করার পর তারা তাকে মেরে ফেলবে। সে কথা দেয় সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। এরপর তাদের জাহাজ গালাতে পৌঁছায়। বড় জাহাজের কারণে তারা পার পর্যন্ত পৌঁছাতে পারে না এবং এর জন্য তারা একটা ছোট্ট বোটের ব্যবহার করে। প্রত্যেকে সেখানে উঠে পড়ে, শুধুমাত্র বেন থেকে যায়। সে লরার খেয়াল রাখার জন্য তার রুমে চলে যায়। এদিকে লরা লুকিয়ে তার রুমে যায় এবং প্রথম দিন অ্যান তাকে যেই লেখাটা পড়তে দিয়েছিল সেই লেখাটা সে সাথে নিয়ে নেয়। আর এটাই একমাত্র প্রমাণ যে অরিজিনাল অ্যানের ইচ্ছে অন্য কিছু ছিল। সেই লেটারটা তার ফোনের কভারের পিছনে লুকিয়ে রাখে। লরা এরপর হেল্পলাইন নম্বরে কল করার চেষ্টা করে, কিন্তু সে ফোন যায় না। তখনই পিছনে ঘোরে এবং দেখতে পায় ডাক্তারকে। সে হাতে একটা ইঞ্জেকশন নিয়ে এসছে তার শরীরে পুশ করার জন্য। লরা পালাতে শুরু করে, কিন্তু অন্য পাশ দিয়ে ক্যাপ্টেন জন তার দিকে এগিয়ে আসে এবং সেও লরাকে ধরতে চায়। লরা দৌড়ে রুমের ভিতরে চলে যায় এবং অন্য রাস্তা দিয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই সে সামনে আবারও ক্যাপ্টেন জনকে দেখতে পায় এবং পেছনে ডাক্তারকে। আর এবার তার পালানোর কোনো রাস্তা নেই। সে ক্যাপ্টেনকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে মাটিতে পড়ে যায়। ক্যাপ্টেন তাকে চেপে ধরে এবং ডাক্তার তার শরীরে ইঞ্জেকশন পুশ করবে। ঠিক তখনই পিছন থেকে বেন চলে আসে এবং ডাক্তারকে টেনে দূরে ঠেলে দেয়, কিন্তু এমনটা করতে গিয়ে ডাক্তারের হাতের ইঞ্জেকশন তার শরীরে ঢুকে যায়। এটা একটা বিষাক্ত ইঞ্জেকশন ছিল এবং এই ইঞ্জেকশনের কারণে তার চোখ লাল হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু হয়।
কিছু সময় বাদে সে সেখানেই মরে যায়। লরা সবকিছু দেখে পালাতে শুরু করে। সে সবার প্রথমে জাহাজ থেকে জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে শুরু করে। কিছু সময় বাদে সে পাড়ে পৌঁছায় এবং একটা বাড়ির মধ্যে ঢুকে সেখানে আগুন জ্বালায়। একই সময় ডাক্তার রিচার্ডের কাছে পৌঁছায় এবং তাকে বলে বেন মরে গেছে এবং সেই মেয়েটি জলের মধ্যে ঝাঁপ দিয়েছে এবং তার বিশ্বাস হয়তো সেও মরে গেছে। রিচার্ড তাকে বলে খুব শীঘ্রই অ্যান সাইন করবে এবং তারপর সে যেন তাকেও মেরে ফেলে। এদিকে লরা বেনের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো ভাবতে শুরু করে দেয়। সে ঘর থেকে বেরিয়ে সেই দিকে যাত্রা শুরু করে যেদিকে ক্যারি বক্তৃতা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছিল। এখন ক্যারি সই করার সময় আসলে লয়ার তাকে জিজ্ঞাসা করে তার এত প্রপার্টি সব তার স্বামীর নামে কেন করছে। তখন ক্যারি সেই কথাটা বলে যেটা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। সে বলে তার এই কঠিন পরিস্থিতিতে তার স্বামী একমাত্র যে তার সাথে ছিল, আর এটাই কারণ সে এই সব কিছু করছে। লরা লুকিয়ে লুকিয়ে সেই মিটিংয়ে প্রবেশ করে, কিন্তু তখনই একজন মেয়ে সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে, যার নাম নিলসেন। লরা তাকে বলে অ্যান মরে গেছে, কিন্তু নিলসেন তার কথা বিশ্বাস করে না। সে বলে সে এখনই তাদের লয়ারের সাথে অ্যানকে দেখেছে এবং তখন গিয়ে লরা সেই লেটারটা দেখায় যেটা অ্যান তাকে দিয়েছিল এবং বলে এই ভাষণটাই সে আজ দিতে যাচ্ছে, কিন্তু সে আর বেঁচে নেই। সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করে সে এটা কিভাবে প্রমাণ করবে। তখন বলে এটা চিন্তা করতে হবে না, সে অবশ্যই প্রমাণ করবে। সেজন্য তাকে সেই রুমে যেতে দেয় যেখানে বক্তৃতা দেওয়া হবে। এখন সেই রুমে রিচার্ড প্রথমে বক্তৃতা দেয় এবং অ্যানকে স্টেজে উঠতে বলে। অ্যান বক্তৃতা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। ঠিক তখনই লরা আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে যায় এবং এটা অ্যান অর্থাৎ ক্যারি ভালোভাবে লক্ষ্য করে এবং স্টেজে উঠে সে মাইকটা কেড়ে নেয়। সে প্রথমে অ্যানের পারমিশন নিয়ে মাইকে কথা বলতে শুরু করে দেয়। রিচার্ড প্রত্যেককে ঘোষণা করে দেয় এই লরা নামের মেয়েটি আসলে একজন পাগল, তাই সিকিউরিটি গার্ডরা যেন তাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু অ্যান তাকে কথা বলার পারমিশন দেয় এবং সিকিউরিটি গার্ডদের বলে তারা যেন তাকে কথা বলতে দেয়। এখন যেহেতু বিলিয়নিয়ারের স্ত্রী, তাই তার কথা মানতে সিকিউরিটি গার্ডরা বাধ্য হয়। এরপর লরা প্রত্যেককে জানায় তার হাতে যেই লেটারটা রয়েছে এটাই সেই ভাষণ যেটা আজকে অ্যান বলতে যাচ্ছিল এবং তারপর সে পুরো লেখাটা পড়ে। এখানে লেখা ছিল আমার মৃত্যুর পর আমার প্রপার্টি বিক্রি করা হবে এবং সেখান থেকে পাওয়া সব টাকা লিংস্ট্যান্ড ফাউন্ডেশনে দান করা হবে এবং লিংস্ট্যান্ড ফাউন্ডেশনের মালিকানা তার স্বামীর কাছ থেকে নিয়ে এমন একটা টিমের কাছে হস্তান্তর করা হবে যে এই ফাউন্ডেশনটাকে সামলাতে পারবে এবং এরপর থেকে আমার স্বামী এই ফাউন্ডেশনের কোনো অংশে থাকবে না। রিচার্ড এই সবকিছু শুনে রেগে যায়। সে বলে এই মেয়েটার সবকিছু বানিয়ে লিখে নিয়ে এসছে। তখন লরা অ্যানকে জিজ্ঞাসা করে এটাই তার ভাষণ কিনা। অ্যান এটা প্রমাণ করার চেষ্টা করে না যে সে আসলে ক্যারি, বরং সে শুধু এটুকুই বলে হ্যাঁ এটাই সে নিজে আজকে ভাষণে বলতে যাচ্ছিল। রিচার্ড সহ্য করতে না পেরে সে অ্যানকে বলে সে যা করছে এটা খুব খারাপ করছে, এর ফলাফল তাকে ভুগতে হবে। এরপর রিচার্ড এই মিটিং এখানেই বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং জানায় অ্যানের শরীর অসুস্থ। কিন্তু অ্যান তখন বলে ওঠে তার শরীর একদম সুস্থ আছে এবং তখন গিয়ে রিচার্ড নিজের মুখেই বলে ফেলে এই মেয়েটি অ্যান নয় এবং তারপর তার গলায় একটা চাকু ধরে এবং তারপর এখান থেকে তাকে নিয়ে যায়। লরা বাকিদেরকে জানিয়ে দেয় এই মেয়েটি অ্যান নয়, কারণ অ্যানকে তারা 4 দিন আগেই জলে ফেলে দিয়েছে। লরা দৌড়াতে দৌড়াতে তার দিকে এগিয়ে যায়। একইভাবে সেই মহিলা সিকিউরিটি গার্ড যার নাম নিলসন, সে আর সহ্য করতে না পেরে সে বন্দুক বের করে ফেলে। রিচার্ড ক্যারিকে বোটে উঠিয়ে ফেলে। লরা চিৎকার করে বলে সে যেন সেখানেই থেমে যায় এবং রিচার্ড যখন তার কথা শোনে না, ঠিক তখনই বিপরীত পাশ দিয়ে নিলসেন তার বন্দুক দিয়ে রিচার্ডের গায়ে একটা গুলি মারে, কিন্তু গুলিটা তার গা ঘেঁষে বেরিয়ে যায় এবং তখন লরা হাতে একটা বন্দুক নিয়ে তার দিকে ছুটে যায় এবং সেটা দিয়ে রিচার্ডের মাথায় একটা আঘাত করে। রিচার্ড জলে পড়ে যায় এবং অবশেষে লরা ক্যারিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেলে। এই পুরো ঘটনা একটা স্টোরি বানিয়ে সে পাবলিশ করে দেয় এবং সেই লেখা পড়ে মানুষ তার সুনাম করতে শুরু করে দেয়। একটি মেয়ে তার কাছে আসে এবং জানায় সে ঠিক তার মতোই হতে চায় এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।